ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় 9 নভেম্বর 2024 যে কর্মসংস্থান পেপার বেরিয়েছে, সেই কর্মসংস্থান পেপারে আগের দিন আমরা যে সব প্রশ্নগুলো করেছি, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার যে নমুনা প্রশ্ন দেওয়া ছিল, সেই নমুনা প্রশ্নপত্রে গণিতের যে প্রশ্নগুলো আমরা করেছি 71 থেকে 80 অবধি, 71 থেকে 80 অবধি যে অঙ্কগুলো আমরা করেছি, তারপরে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আজ এই ক্লাসে করব। তো চলো শুরু করি। শুরু করার আগে যারা আমার এই নতুন চ্যানেলে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। এই অঙ্কগুলো আরও একবার বলছি, শুধুমাত্র যে ডাব্লিউপিএসসি ক্লাসের পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ এমন না, বিভিন্ন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টেরও, যেমন রেলওয়ে, এসএসসি, টেট, বিভিন্ন পরীক্ষার জন্যে, ফরেস্ট গার্ড, ফুড সাব ইন্সপেক্টর, বিভিন্ন পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। 81 থেকে আমরা আজ অঙ্কগুলো করব। তো চলো শুরু করি। কি আছে 81-এ যে অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 15% সঞ্চয় করেন। তার আয় 15% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে ওই ব্যক্তির খরচ শতকরা কত কমবে। তার আগে এই অঙ্কটা করার আগে আমি একটা শর্ট ট্রিকটা লিখে নিই, যদি আসে সেই শর্ট ট্রিকটা আমি কীরকম। ধরো মূল্য, কোনো কিছু দাম বেড়ে গেছে, মূল্য বৃদ্ধি হয়েছে, দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে, তাহলে দ্রব্যের মূল্য বৃদ্ধি X% হলে, কোনো কিছুর দাম যদি X% বাড়ে, খরচ আমি কি করব, একই রাখবো। ধরো প্রতিদিন আমি 100 টাকার আমি জিনিস নিই, আমি 100 টাকায় জিনিস নেব, তাহলে কি করব, আমার পরিমাণটা যে ব্যবহার করি সেই জিনিসের পরিমাণটা কী করতে হবে, কমাতে হবে। তাহলে খরচ একই রাখতে, খরচ একই রাখতে ব্যবহার কমাতে হবে, তার যে ফর্মুলা। মূল্যবৃদ্ধি যদি X% হয়, কোনো কিছুর মূল্য বৃদ্ধি যদি X% হয়, হলে খরচ একই রাখতে, খরচটা আমি একই রকম রাখবো, তাহলে ব্যবহারটা কত কমাতে হবে, তার যে ফর্মুলা শর্ট ট্রিকটা, সেটা হলো X/100 প্লাস X গুণিত 100%। ক্লিয়ার? যদি মূল্যবৃদ্ধিটা বৃদ্ধি হয়, আর যদি হ্রাস পায়, 2 নম্বরে একটা লিখে রাখছি, যদি মূল্যবৃদ্ধিটা হ্রাস পায়, মূল্যটা হ্রাস হয়, তাহলে খরচ একই রাখতে ব্যবহার কমাতে, তাহলে খরচ একই রাখবো, তাহলে ব্যবহারটা কী হবে, বাড়বে। তখন কি করব আমি, সূত্রটা কি হবে, X/100 মাইনাস X গুণিত 100%। কী বলছি, কোনো কিছুর একটা মূল্য বৃদ্ধি পেয়েছে, কোনো একটা পার্সেন্টেজে বৃদ্ধি পেয়েছে, তাহলে খরচটা একই রাখতে হলে ব্যবহারটা কত কমাতে হবে, তার যে ফর্মুলা সেটা হলো X/100 প্লাস X ইন্টু 100%। আর যদি হ্রাস পায়, তার যে ফর্মুলাটা হলো X/100 মাইনাস X ইন্টু 100%। তাহলে আমার এইখানে কি অঙ্কে বলেছে যে 15% তার কমলেও সঞ্চয় একই রাখতে, তাকে ব্যবহার কত কমাতে হবে, ওই ব্যক্তি খরচ কত কমবে শতকরা, তার যে ফর্মুলা। তাহলে ফর্মুলাটা আমার কোন ফর্মুলাটা, এইটা কি বলছে, কমছে, তার আয় 15% কমছে, তাহলে সঞ্চয়টা একই রাখতে, তবে তাকে খরচ কত কমাতে হবে, তাহলে এই ফর্মুলাটা আমার। তাহলে এখানে কত, 15% কমছে, তাহলে 15 মানে 15/100 মাইনাস 15 গুণিত 100। তাহলে কি করব, 15/100 থেকে 15 গেলে 85 গুণিত 100। যদি কাটাকুটি করি, তাহলে 5 5 দিয়ে দিই কারি, 5 3 15, 5 দিয়ে 5 17 85, তাহলে কত হচ্ছে 300/17। তাহলে 300/17 মানে কি, 17 × 17, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে কত হবে, 17.11%। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্কে 40 জনের বদলে 60 জন লোককে নিযুক্ত করলে কোনো একটি কাজ 6 দিন আগে শেষ হয়। মানে 40 জনে কোনো একটা কাজ যত দিনে শেষ করে, 60 জন লাগালে তার থেকে 6 দিন কম সময় লাগে। কতজন লোক নিযুক্ত করলে ওই কাজটি 10 দিন আগে শেষ হবে। তাহলে প্রথম আমি যেটা ধরবো সেটা হলো যে, ধরি 40 জনের কাজটি শেষ করতে X দিন সময় লাগে। ক্লিয়ার? তাহলে আমরা সময় এবং দিনে যে শর্ট ফর্মটা জানি, সেটা হলো
কি D1 M1 D1 সমানে M2 D2, মানে কি 40 জন যদি আমার, তাহলে M1 মানে 40 জন কত x দিনে করে, তাহলে 60 জন লোকের কত দিন লাগবে বলছে 6 দিন কম, মানে M2টা হলো 60 আর 6 দিন কম, তাহলে 40 জন লোকের কত দিন লাগে x দিন, তাহলে 60 জন লোকের কত দিন লাগবে x মাইনাস 6 দিন, 6 দিন কম। তার যে ফর্মুলা সঠিক সেটা হলো M1 D1 সমান M2 D2। তাহলে এটাকে আমি এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বার করবো, তাহলে 40 ইন্টু এক্স সমানে 60x মাইনাস 6×36 মানে 360। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 40xটাকে ওই সাইডে নিয়ে যাচ্ছি আর 360টাকে এই সাইডে, মানে এটা আগে আমি এভাবে লিখতে পারি 360 সমানে 60x মাইনাস 40x। তাহলে ঠিক আবার এই সাইডটাকে পুরো এক্স বাম পক্ষকে পুরো ডান পক্ষে লিখছি, পুরো ডান পক্ষটাকে বাম পক্ষে লিখছি, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে তাহলে 60x থেকে 40x মানে 20x সমানে 360। তাহলে x সমান কত 360/20, তাহলে 20 দিয়ে যদি কাটি কত হচ্ছে 18, x এর মান কত 18 দিন। তাহলে 40 জন লোকের ওই কাজটি শেষ করতে কত দিন সময় লাগবে, 18 দিন সময় লাগবে। ক্লিয়ার, 18 দিন সময় লাগবে। এরপরে কি বলেছে, কতজন লোক নিযুক্ত করলে ওই কাজটি 10 দিন আগে শেষ হবে। তাহলে ঠিক একই রকম আরেকবার তাহলে লিখবো। তাহলে এখন আমি ধরে নিচ্ছি যে পরের যে লাইনটা, এই লাইনটাতে কী বলেছে লোকটা খুঁজেছে, তাহলে আমি ধরি কি ওয়াই জন লোকের প্রয়োজন। এই ওয়াই জন লোক যদি নিযুক্ত করি তবে কাজটি 10 দিন আগে শেষ হবে। তার মানে কি সে একই রকম ফর্মুলা M1 D1 সমানে M2 D2। তাহলে M1 মানে কি 40 জন লোক 18 দিনে, আমি এটা পেয়ে গেলাম, 40 জন লোক 18 দিনে পেয়ে গেলাম। এরপরে যেটা বার করতে বলেছে সেটা M2টা কি আমি ধরে নিচ্ছি ওয়াই, তাহলে ওয়াইটা বার করতে বলেছে। ওয়াই জন লোক 10 দিন আগে শেষ করতে পারবে বলেছে। তাহলে 10 দিন আগে মানে 40 জন লোকের কত 18 দিন লাগে, তার মানে কি ওয়াই জন লোকের কত দিন লাগবে 18 মাইনাস 10 মানে 8 দিন লাগবে, 10 দিন আগে শেষ করবে সে। তাহলে 40 ইন্টু 18 সমানে ওয়াই ইন্টু 8, তাহলে ওয়াই সমান কত হবে 40 ইন্টু 18/8, তাহলে 5 8 40, 5 18 90। তাহলে ওয়াই জন লোকের কত দিন সময় লাগবে 90 দিন সময় লাগবে। তার মানে কি পেলাম আমি, তাহলে প্রশ্নে কতজন লোক 90 জন লোক নিযুক্ত করলে ওই কাজটি 10 দিন আগে শেষ হবে। তাহলে ওয়াইটা কত 90 জন, তাহলে 90 জন যদি আমি লোক নিযুক্ত করি তবে কাজটি 10 দিন আগে শেষ হবে। তাহলে এখানে সময় এবং দিনের যে ফর্মুলা সঠিক সেটা হলো M1 D1 সমান M2 D2। এখানে যেহেতু লোক সংখ্যা দিন সংখ্যা বলেছে সেই জন্যই শুধু M1 D1। যদি আমার সময়ের মানে ঘন্টা দেওয়া থাকে তাহলে কি হবে, কাজের পরিমাণ দেওয়া থাকে তাহলে কি হবে, তখন আমার সেটা হয় M1 D1 W2 কাজের পরিমাণ সমানে M2 D2 W1। মানে ধর এটা কি বলছে 5 জন লোক 10 দিনে 20 মিটার কাজ করতে পারে, এই যে মিটার কাজের যে পরিমাণ সেটা হলো W1, প্রথমে সেইটা হলো W1 কাজের যে পরিমাণ। বা ধরো 5 জন লোক 3 ঘন্টা করে কাজ করলে সে 35টি জামা তৈরি করতে পারে, এই যে 35টি জামা তৈরি করা সেটাই হলো কাজের পরিমাণ, সেটাই হলো W। ক্লিয়ার, সেটাই হলো W। তাহলে এটা হলো সময় কার্যের যে ফর্মুলা, সঠিক ফর্মুলা। ক্লিয়ার। নেক্সট অঙ্ক কী বলেছে, নেক্সট অঙ্কে 2 প্রকার শরবতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 2:3 ও 4:5। এই 2 প্রকার শরবতকে কিউ অনুপাতে মেশালে নতুন মিশ্রণে সিরাপ আর জলের পরিমাণ সমান সমান হবে। তাহলে এটাকে কীভাবে লিখব, যে কোনো একটা শরবতে ওই সিরাপ 2 প্রকার শরবত আছে, তাই 2 প্রকার শরবতেরই একটা শুধুমাত্র উপাদানটাকে আমি লিখব। মানে কি প্রথম প্রকার শরবতে সিরাপ আর জল, তাহলে প্রথমে আমি লিখে নিচ্ছি সিরাপ অনুপাত জল। প্রথম প্রকার শরবতে কত আছে আমার 2:3। আর দ্বিতীয় প্রকার, এটা হচ্ছে প্রথম প্রকার, আর দ্বিতীয় প্রকারে কত হচ্ছে সিরাপ ইস টু জলটা হলো কত 5:4। তাহলে আমি এখানে কি করব, যদি এই দুটো শরবতকে মেশাই তাহলে বলছে মিশ্রিত যে শরবত সেখানে জল আর সিরাপ সমান সমান আছে। তাহলে শুধুমাত্র যে কোনো একটা উপাদান নিলেই হবে। তাহলে আমি যে কোনো একটা উপাদান প্রথম শরবতের যে এইটা, তাহলে প্রথম প্রকার শরবতে সিরাপটাই শুধুমাত্র নিচ্ছি। তাহলে রুলটা কি আমার শুধু সিরাপটা নেব,
বা তুমি জলটাও নিতে পারো। তাহলে সিরাপের এখানে আনুপাতিক ভাগার লিখব, তাহলে সেখানে লিখব 2/5 প্রথম প্রকার। দ্বিতীয় প্রকারটাকে এখানে লিখব, দ্বিতীয় প্রকার কত হবে 5/9 সিরাপের আনুপাতিক ভাগার। এই দুটোকে যদি মিক্স করি আমি, প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার যদি মিক্স করি, তাহলে মিশ্রিত যে সিরাপটা হবে সেখানে কি জল আর সিরাপ সমান সমান হবে। জল ইস টু সিরাপ মানে 1:1 সমান সমান মানে কি 1:1। তাহলে সিরাপ যদি এটা হয় এটা জল হয়, তাহলে সিরাপের আনুপাতিক ভাগার কত হবে, সিরাপের পদ বাই পদ দুটো যোগফল নিচে মানে 1/2। তাহলে সেইটা কিন্তু নিচে লিখব। তাহলে প্রথম প্রকার সিরাপের আনুপাতিক ভাগার, দ্বিতীয় প্রকার সিরাপের আনুপাতিক ভাগার, এটা মিশ্রিত সিরাপের আনুপাতিক ভাগার। এই দুটোকে কিন্তু আড়াআড়ি আমি কিন্তু আড়াআড়ি বিয়োগ করব। বিয়োগ করে যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলোই হবে কি না মিশ্রিত শরবতের যে অনুপাতে মেশাচ্ছি সেই অনুপাতটা। ক্লিয়ার? তাহলে এই দুটো বিয়োগ, এই দুটো বিয়োগ। তাহলে বিয়োগ করছি, যদি বিয়োগ করি এরকম, তাহলে কি করব, তাহলে লিখব 5/9 মাইনাস 1/2 আড়াআড়ি বিয়োগ, এই দুটো আড়াআড়ি বিয়োগ। এটাও কেমন লিখব আমি না 1/2 মাইনাস 2/5। তাহলে এই দুটোকে বিয়োগ করব। তাহলে এই দুটোকে বিয়োগ করলে কত হবে লসাগু। তাহলে লসাগু যদি হয় 9 × 2 = 18, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, তাহলে 5 × 2 = 10, 9 × 1 = 9 অনুপাত দেবো। এই সংখ্যাগুলো পেলাম সেইটাই হলো অনুপাতে, সেইগুলোই হলো মিশ্রিত শরবতটার অনুপাতটা, কী অনুপাতে মেশাচ্ছি। এটা 10 লসাগু, তাহলে এটাকে 5 × 1 = 5, 2 × 2 = 4। তাহলে কত হচ্ছে আমার 1/18 অনুপাত 1/10। তাহলে একে আমি কি করব, এর সাথে যেহেতু 1/18 1/10, তাহলে কি করব আমি অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে রাখতে পারি না। তাহলে কি করব আমি এই দুটোর লসাগু করব। তাহলে এই দুটোর লসাগু কত হবে, এই দুটোর লসাগু হবে, তাহলে অনুপাতকে যেহেতু ভগ্নাংশের আকারে রাখা যায় না, তাহলে হরগুলোর লসাগু করব। তাহলে হরগুলো 18 আর 10-এর লসাগু কত হয় 90, তাহলে 90 দিয়ে গুণ 1/18 গুণিত 90 অনুপাত 1/10 গুণিত 90। তাহলে 5/18 90, 9×10 90, তার মানে কত হচ্ছে 5:9। ক্লিয়ার? তাহলে 5:9 অনুপাতে যদি এই দুটো শরবতকে মেশায়, তাহলে মিশ্রিত শরবতের যে কী হবে, মিশ্রিত শরবতের সিরাপ আর জলের অনুপাতটা কত হবে 1:1 সমান মানে কি 1:1। তাহলে কী করলাম, প্রথমে সিরাপের যেহেতু দুটোকে মিশিয়ে সমান সমান হয়ে যাচ্ছে উপাদান দুটো, তাহলে মিশ্রিত শুধুমাত্র যে কোনো একটা উপাদান নিলাম। তাহলে প্রথম যে সিরাপের আনুপাতিক ভাগার, সিরাপের আনুপাতিক ভাগ নিলাম, দ্বিতীয় সিরাপের আনুপাতিক ভাগার, তারপরে মিশ্রিত সিরাপের আনুপাতিক ভাগার, তারপরে সেটাকে কি করলাম আমি আড়াআড়িভাবে বিয়োগ করলাম। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, নেক্সট 84 দাগের অঙ্কে কী বলেছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রায় 378টি মুদ্রা আছে। মানে মুদ্রা মিলে 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন আর 25 পয়সার কয়েন মিলে 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত এই মুদ্রাগুলো মিলে যত টাকা হচ্ছে সেই মূল্যের অনুপাত, মানে 1 টাকা মিলে যে টাকাটা হচ্ছে সেইটার সেই সংখ্যাটা, 50 পয়সাগুলো মিলে যত টাকা হচ্ছে সেই সংখ্যাটা, আর 25 পয়সা মিলে যত টাকা হচ্ছে সেই সংখ্যার, সেই অনুপাতটা হলো এটা 13:11:7। ক্লিয়ার? তাহলে বাক্সটিতে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে কিছুই নেই, প্রথম আমি কি করে নেব, এটা যেহেতু মূল্যের অনুপাত, তাহলে আমি ধরে নিচ্ছি যে 1 টাকার যে মূল্য, 1 টাকার যে মূল্য সেটা হলো কত 13x। ক্লিয়ার? এটাই যে 1 টাকা, 1 টাকার মূল্য যতগুলো 1 টাকা আছে সেইগুলো মিলে যত টাকা হচ্ছে সেটাই হচ্ছে 13x টাকা। এটাই যে 50 পয়সা যতগুলো মুদ্রা আছে মুদ্রা, তার মূল্যটা হলো কত, তার মূল্যটা হলো 11x টাকা। আর 25 পয়সা যতগুলো মুদ্রা আছে মুদ্রা, তার মূল্যটা হলো কত 7x টাকা। ক্লিয়ার? তাহলে আমার এটা হলো টাকা, সবগুলোকে টাকাতে মূল্যের অনুপাত, তার মানে সবগুলো টাকাতে আছে। তাহলে 13 টাকা আমি যদি ধরি, 13 টাকা যদি কোথাও থাকে তার মানে কতগুলো, আর 1 টাকার কয়েন মিলে যদি কোথাও 13 টাকা থাকে তার মানে তার কতগুলো কয়েন আছে, 13টাই কয়েন আছে। কোথাও যদি আমার 50 পয়সার কয়েন মিলে টোটাল অনেকগুলো কয়েন আছে 50 পয়সার কয়েন, সেগুলোকে যদি আমি যোগ করি, মানে যদি দেখা যায় সেখানে 100 টাকা হচ্ছে, তার মানে তাহলে কয়েন কতগুলো আছে 200টা কয়েন। ক্লিয়ার? দ্বিগুণ, যত টাকা হয় 50 পয়সার তার দ্বিগুণ হচ্ছে মুদ্রা সংখ্যা, মূল্যের দ্বিগুণ হলো তার মুদ্রা সংখ্যা। 25 পয়সার মুদ্রাগুলো মিলে যত টাকা হয়
তার 4 গুণটা হয় মুদ্রার সংখ্যা। তার মানে কি, তাহলে 1 টাকার মুদ্রা কতগুলো আছে, 13x ইন্টু 1, যত টাকা হয় তার সাথে 1 গুণ করে যেটা হয় সেটাই হলো তার কি মুদ্রার সংখ্যা, প্লাস 50 পয়সা মিলে যত টাকা হয় তার দ্বিগুণ হয় তার 50 পয়সার মুদ্রার সংখ্যা। তার মানে 11x গুণিত 2, 11 টাকা যদি আমি ধরে নিচ্ছি, এক্সট্রা বাদ দিই, ধরো 11 টাকা আছে, তার মানে মুদ্রা কতগুলো আছে, 22টা 50 পয়সার মুদ্রা আছে, প্লাস মুদ্রা কিন্তু 25 পয়সা মিলে কতগুলো হয়েছে, 7x টাকা। তার মানে তার মুদ্রা কত আছে, 7x গুণিত 4টা কয়েন 1 টাকা হয়, তাহলে 7x টাকা মানে কটা কয়েন চাই দরকার, 7x গুণিত 4, তাহলে টোটাল কয়েনটা কত, 378 টাকা, 378টি। তাহলে এটা কয়েন বের করে নিলাম, এরা মূল্য কী ছিল, এটা মুদ্রার মূল্য ছিল, সেখান থেকে কয়েন বার করলাম, এরা সব কয়েন। তাহলে টোটালটা কত, 13x প্লাস 11 দুগুণে 22x, 4 7 28x সমানই হচ্ছে 378টি। তাহলে যদি যোগ করি আমি, তাহলে কত হবে, 13x প্লাস এটা কত হচ্ছে, 10 শূন্য হাতের 1 4 একে 5 50x সমানে 378। তাহলে 50 আর 13 মানে কত, 63x সমান 378, x সমান কত, 378/63। যদি আমি এটাকে কাটাকুটি করি তাহলে 6 দিয়ে, 3 6 18 18 1 3 6 6 36 37, তাহলে 6, x সমান কত, 6। আমার প্রশ্নে কি বলেছে, 25 পয়সার মুদ্রার সংখ্যা কত, তাহলে 25 পয়সার মুদ্রা, এটা হলো মুদ্রা, এটা হলো 25 পয়সার মুদ্রা। তাহলে 25 পয়সার মুদ্রা কতগুলো হবে, তাহলে 25 পয়সার মুদ্রা হলো, 25 পয়সার মুদ্রা কত, 7x গুণিত 4 মানে 7 গুণিত 6 গুণিত 4, তাহলে 6 7 42 গুণিত 4, 4 দুগুণে 8, 4 4 16, তার মানে কত, 168টি। তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত, 168টি, 168টি। ক্লিয়ার। নেক্সট অঙ্ক কী বলেছে, নেক্সট অঙ্কে, একটি দেওয়াল ঘড়িতে 5টার ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় নেই, 5টা ঘন্টা বাজতে, ওই ঘড়িতে 6টার ঘন্টা বাজতে কত সময় নেবে। তাহলে একটা জিনিস ক্লিয়ার, প্রথমে 5টা ঘন্টা বাজবে, তার মানে কি, তার মাঝে কটা বিরতি, 4টে বিরতি, তাহলে 5টা ঘন্টা বাজতে তাহলে 3 সেকেন্ড নিচ্ছে, মানে কি বিরতিটা, তাহলে 5টা ঘন্টার মাঝে বিরতি কত, 4বার, তাহলে 4বার যে বিরতি সেই সময়টাই হলো কত, 3 সেকেন্ড। ক্লিয়ার। তাহলে এটা আমরা লিখব 4বার বিরতি, বিরতিতে সময়টা হচ্ছে, সময় লাগে 3 সেকেন্ড, তাহলে একবার বিরতিতে সময় লাগবে কত, 3 4 সেকেন্ড। আমার তাহলে 6টার ঘন্টা বাজতে, কটার ঘন্টা বাজতে, 6টার ঘন্টা বাজতে কত সময় নেবে, তাহলে 6টার ঘন্টা মানে কটা, তাহলে বিরতি কত, 5বার, তাহলে 5বার বিরতিতে সময় কত লাগবে, 3 4 গুণিত 5, তাহলে সেটাকে আগে বিরতিতে বের করে নিলাম, 5টা ঘন্টার মাঝে বিরতি 4বার, তাহলে 4বারে 3 সেকেন্ড, একবারে কত, 5বারে কত, 5বার মানে কত, 6টার ঘন্টা বাজতে। তাহলে এটি ক্যালকুলেশন করবো, তাহলে কত হবে, তাহলে 3 5 15/4 সেকেন্ড। তাহলে যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে 15কে 4 দিয়ে, 4 3 12, 3.0, 4 7 28, 2.005, তাহলে 3.75 সেকেন্ড, 3.75 সেকেন্ড। তাহলে এখানে 3.75 সেকেন্ড সময় লাগবে। তাহলে 6টার ঘন্টা বাজতে কত সময় লাগবে, 3.75 সেকেন্ড। ক্লিয়ার। নেক্সট অঙ্ক 86 অঙ্কে কী বলেছে, 1/5 প্লাস ব্র্যাকেট 999 প্লাস 494/495 গুণিত 99, এটা কী আছে, সরল আছে, মান বার করতে বলেছে, তাহলে কিছুই নেই। তাহলে পুরো ব্র্যাকেটের বাইরে 99, তাহলে 99 সাথে এর গুণ হবে, ব্র্যাকেট যখন আমি তুলে দেবো আর এর সাথেও গুণ হবে, তাহলে সেটাই করব। 5 প্লাস, তাহলে 99 সাথেও আমি 999 সাথে 99 গুণ করলাম, ব্র্যাকেট তুলে এর সাথেও গুণ করবো, তাহলে 494/495 গুণিত 99। ক্লিয়ার। এই যদি আমি কাটাকুটি করি, তাহলে 5 99 হয় 495, তাহলে কি পড়ে আছে, 1/5 প্লাস, এটাকেও আমি এই সাইডে লিখছি, ভগ্নাংশগুলোকে এক সাইডে লিখছি 494/5, এই যে, আর এটাকে লিখছি কেমন, এই যে 999 গুণিত 99, এটা কেমন লিখবো আমি, 1000 মাইনাস 1, 999টাকে আমি লিখতে পারি 1000 মাইনাস 1, আর এই 99টা 99, বন্ধনী আর সংখ্যার মাঝে কিছু নয়, মানে গুণ চিহ্ন আছে, এটা গুণ, ঠিক লিখেছি আমি এটাকে।
শুধুমাত্র অঙ্কের সুবিধার জন্যে। তাহলে এই দুটোকে যদি আমি লসাগু করি তাহলে 5 লসাগু, হরে একই আছে সেটাই লসাগু, তাহলে উপরে যেগুলো থাকবে সেটা লিখে দেবো 1 + 494 প্লাস, তাহলে এবার 1000 - 1 ইন্টু 99 মানে কি, তাহলে 99,000 মাইনাস 99, 99 সাথে 1000 গুণ করলে 99,000, 1-এর সাথে 99 গুণ করলে 99, তাহলে কথা হচ্ছে এবারে 1 আর 494 মানে 495/5 প্লাস 99,000 মাইনাস 99, তাহলে 5 দিয়ে যদি 495 ভাগ করি তাহলে কত হবে 99, তাহলে 99 প্লাস 99,000 মাইনাস 99, তাহলে প্লাস 99 আর মাইনাস 99 কাটা যাবে, তাহলে কত অ্যান্সার 99,000। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। নেক্সট 87 অঙ্কে কী বলেছে, 32 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কেজি চাটা 32.40 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে দু প্রকার চা কিনে এনেছে, একটা 32 টাকা দরে, একটা হচ্ছে 25 টাকা দরে, এটা আসাম, এটা দার্জিলিং, সে দুটোকে মিশিয়ে প্রতি কেজি 32.40 টাকা দরে যদি বিক্রি করে তাহলে 20% তার লাভ হবে। তাহলে কী অনুপাতে মেশালে? ক্লিয়ার? তাহলে আমার মিশ্রিত যে চা তারও ক্রয় মূল্যটা আমাকে বার করতে হবে, এটাই হলো ফার্স্ট কাজ। তাহলে সেটা বার করতে গেলে কি করব, তাহলে প্রতি কেজি সে যখন মিশ্রিত চাটা 32.40 টাকা দরে বিক্রি করছে, নিয়ে 20% লাভ হয়ে যায়। 20% লাভ কথার অর্থ কী? 20% লাভ কথার অর্থ কী? 120 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100/120, 32.40 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত, 100/120 গুণিত 32.40, তাহলে 32.40 টাকা দশমিক তুলে দিলে 1 আর দশমিক পর 0, দশমিকের জন্য 1 আর দশমিক পর 0, তাহলে কাটাকুটি করছি, এটাকে 32.40 লাগে 3,240/100 লিখে দিলাম দশমিক তুলে, এবার কাটাকুটি করলাম, 100 কাটা গেল, এর 0 কাটা গেল, 12 দিয়ে কাটছি, 12 দুগুণে 24, তাহলে 32 থেকে 24 গেলে 8, 8 4 মানে 84, 7 বেরাং 84, 27, তাহলে কত মিশ্রিত চায়ের ক্রয় মূল্যটা কত, 27 টাকা মিশ্রিত, তাহলে 27 টাকা। এইবারে সেটাকে আমি অ্যালিগেশন পদ্ধতি ওই যে আড়াআড়িভাবে লিখবো, তাহলে 32টা এখানে লিখবো দার্জিলিং, 25 টাকা চা আর একটা লিখবো এখানে প্রতি কেজি, সেই দুটোকে মিশ্রিত করে যে চাটা হচ্ছে সেটা হলো 27 টাকা। ক্লিয়ার? এবারে এটাকে আড়াআড়ি বিয়োগ করে যেটা হবে সেটাই হলো অনুপাতের পদ, সেটাই হলো সেই অনুপাতে কিন্তু মেশাবো। তাহলে এই দুটো বিয়োগ করবো, তাহলে 27 সবসময় বড় ছোটো, 27 থেকে 25 গেলে কত হয়, 27 থেকে 25 তার মানে কত 2, আর 32 থেকে 27 গেলে কত হয় 5, তাহলে অনুপাতটা কত 2:5। তাহলে প্রথমে কী করে নিলাম, এই যে 32.40 টাকা দরে বিক্রি করে 20% লাভ হচ্ছে, সেখান থেকে ক্রয় মূল্যটা বার করলাম, কত হলো 27, সেই 27টা হলো মিশ্রিত চায়ের ক্রয় মূল্য, সেটাকে আমি মিডিলে লিখলাম, লিখে আড়াআড়ি বিয়োগ, এই দুটো বিয়োগ করে 2, এই দুটো বিয়োগ করে 5, তাহলে অনুপাতটা কত, কী অনুপাতে মেশাচ্ছি, 32 টাকা দরের চায়ের সাথে 25 টাকা দরের চা, যেখানে আমি 27 টাকা দরের চা পাচ্ছি সেটা হলো কত 2:5। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী বলেছে, 88 অঙ্কে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2। ক্লিয়ার? পিতা অনুপাত পুত্র বর্তমান বয়সের অনুপাতটা হচ্ছে কত, 7:2। ঠিক আছে, 5 বছর পর ওই অনুপাতটা হবে 8:3, তাহলে 8:3 হবে কত বছর পর, 5 বছর পর। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্রের বর্তমান বয়স বার করতে গেলে প্রথমে যে সংখ্যাটা বার করতে হবে সেই সংখ্যাটার যে ট্রিক সেটা হলো, এখান থেকে সংখ্যা বেরোবে, সেই সংখ্যাটাই কিন্তু এদের সাথে যদি গুণ করি তাহলে কিন্তু বর্তমান বয়সগুলো বেরিয়ে যাবে। তাহলে সেই সংখ্যাটা বার করা, সেই যে একটা সংখ্যা, এই যে 7:2, তাহলে আমার বয়সটা তো এটা লঘিষ্ঠ রূপ, তাহলে অ্যাকচুয়াল আমার বয়সটা কত 7 বছর, পিতার বয়স, পুত্রের বয়স 2 বছর, এটা তো নয়। তাহলে পার্টিকুলার যে বয়স সেটা বার করার জন্য একটা সংখ্যা বার করতে হবে, সেই সংখ্যাটা বার করার যে ফর্মুলা সেটা হলো কী করব, 5-এর সাথে 8 গুণ করব, মাইনাস 5-এর সাথে 3 গুণ করব, বাই দেওয়ার পরে আড়াআড়ি গুণ, এইগুলোকে আড়াআড়ি গুণ, সেটা নিচে লিখব। তাহলে যেটা বড় সেটা আগে লিখব, 3 7 21, 21টা আগে, মাইনাস 8 দুগুণে 16টা নিচে। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে, 5 8 40 মাইনাস 15/8
5 সমান কত হচ্ছে, তাহলে 40 থেকে 15 যদি যায় তাহলে কত হচ্ছে 25/5, তাহলে 5 5 25, 5 হলো। ক্লিয়ার? এই সংখ্যাটা হলো, এইটা হলো কি, এই যে সংখ্যাটা, এই যে ধ্রুবক সংখ্যাটা, এটা একটা ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যাটা কিন্তু বার করতে হবে। রুল, সূত্রের রুল, এটা যে সূত্র, এই যে নিচে যে অনুপাতের পদ, সেই নিচের অনুপাতের পদগুলোর সাথে যত বছর পরে বলি সেটা গুণ করে বিয়োগ করব, বাই দেব। এই যে প্রথমে পিতা পুত্রের বয়সের অনুপাত বর্তমান, আর 5 বছর পরে যে অনুপাত, পিতা পুত্রের যে অনুপাত, সেইগুলোকে আড়াআড়ি করে বিয়োগ করব। তারপরে যে সংখ্যাটা পেলাম সেটা হলো 5। সেই 5 দিয়ে যদি আমি এগুলো গুণ করি তাহলে কিন্তু বর্তমান বয়সগুলো পেয়ে যাব, মানে 7 গুণিত 5 আর এর সাথে 2 গুণিত 5, তাহলে 7 5 5 7 35, 5 2 10। তাহলে বর্তমান বয়সটা কত? পিতার বর্তমান বয়স হচ্ছে 35, পুত্রের বর্তমান বয়স হলো 10। কি করলাম, এই যে যত বছর পরে বলেছে সেই সময়টা দিয়ে তাদের যত বছর পরে হবে সেইটা গুণ করে তাদেরকে বিয়োগ করলাম। 8-এর সাথে একবার গুণ করে, মাইনাস 3-এর সাথে গুণ করে সেটা বিয়োগ, বাই এই যে অনুপাত দুটো আড়াআড়ি গুণ করে বিয়োগ, সেটা নিচে মানে ভগ্নাংশের আকারে। তারপরে সেটা কাটাকুটি করে যে সংখ্যাটা পারে ধ্রুবক সংখ্যাটা, সেই ধ্রুবক সংখ্যাটা যদি বর্তমান বয়সের সাথে গুণ করে দিই, অনুপাতে যে পদগুলোর সাথে গুণ করে দিই, তাহলে বর্তমান বয়সটা কিন্তু পেয়ে যাব। তাহলে পিতার বর্তমান বয়স 35, পুত্রের বর্তমান বয়স হলো 10। তাহলে তোমাকে কিন্তু এই ধ্রুবক সংখ্যাটা প্রথমে বের করে নিতে হবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী বলেছে, 89-এ 175 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন স্টেশনে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত কিলোমিটার? আমরা জানি কোনো ট্রেন যদি কোনো পোল বা কোনো ব্যক্তিকে যদি অতিক্রম করে, তার মানে ট্রেনটি ওই সময়ে যে দূরত্ব যাচ্ছে সেই দূরত্বটা হলো ট্রেনের নিজের দৈর্ঘ্য। ক্লিয়ার? তাহলে এখানে ট্রেনটি কী করছে, 175 মিটার দৈর্ঘ্যে যে ট্রেনটা এক ব্যক্তিকে অতিক্রম করছে, তার মানে কি এই সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে ট্রেনটির গতিবেগ কী হবে? ট্রেনটির গতিবেগ হলো, তাহলে গতিবেগের সূত্র কি, দূরত্ব বাই সময়। দূরত্ব মানে সে কত দূরত্ব অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্য, যে ট্রেনের যে নিজের দৈর্ঘ্য সেটাই অতিক্রম করবে, এবং ওই সময়ে যে সময় লাগছে সেটাই হলো তার নিজস্ব সময়, 18। তাহলে গতিবেগটা হলো 175 দূরত্ব বাই সময়। তাহলে 18 সেকেন্ড সে কত দূরত্ব অতিক্রম করবে? 175 মিটার। কারণ সে কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করছে, তাহলে কোনো ব্যক্তিকে বা কোনো পোলকে অতিক্রম করা মানে ওই সময় সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে গতিবেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে এটি কিসে দেওয়া আছে? মিটার পার সেকেন্ডে। একে করতে হবে কিসে আমাকে? ঘন্টায় কত কিলোমিটার। তাহলে যদি মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে, তাকে যদি আমি মিটার পার সেকেন্ড থেকে যদি আমি তাকে মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে, তাকে যদি আমি ঘন্টা কত কিলোমিটার মানে কিমি পার ঘন্টাতে প্রকাশ করতে যাই, তাহলে কি করব, আমি 18-র 5 দিয়ে আমি কি করব, গুণ করব। 18-র 5 দিয়ে গুণ করে দেবো। ক্লিয়ার? তাহলে এবার গুণ করি, তাহলে যদি একে কাটাকুটি করি তাহলে কত হবে, 5 5 3 15, 2 25, 5 5 25। এটাকে কাটাকুটি করব, তাহলে 2 দিয়ে কত হচ্ছে, 2 দিয়ে 9, 2 দিয়ে 4। তাহলে সরি, এটা 18, তাহলে 18 কাটা যাবে, 18 কাটা যাবে, তাহলে কত হচ্ছে আমার 35 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? এটা 18, তাহলে 18 কাটা যাবে। 5 দিয়ে যদি আমি 125-কে 75-কে ভাগ করি তাহলে কত হচ্ছে 35, তার মানে 35 কিলোমিটার পার ঘন্টা। মানে আমাকে এটা জানতে হবে যে মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিমি পার ঘন্টায় করি, তাকে 18-র 5 দিয়ে গুণ করব। ক্লিয়ার? 18-র 5 দিয়ে গুণ করব মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টাতে করতে গেলে। আর কিছু নেই অঙ্কটাতে। নেক্সট অঙ্ক, কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে ক্ষেত্রফল কত হারে বাড়বে? তাহলে আমি দুভাবে করবো, একটা শর্ট ট্রিক, একটা লং প্রসেসে। তাহলে প্রথমে আমি লং প্রসেসটা ধরে নিচ্ছি, যে ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক। বর্গক্ষেত্র প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, তার মানে 100 ইন্টু 100, তার মানে কত, 1 10 শত হাজার 10,000 বর্গ একক। ক্লিয়ার? যদি আমার বলছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ে, তাহলে 10% বাড়লে কত হবে, বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে 110 থেকে 10% মানে কত হবে, 110 একক।
তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? এখন ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলের সেই সূত্রটা একই রকম, বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, মানে 110 ইন্টু 110। তাহলে 11 কত হয়? 121 আর দুটো শূন্য, তাহলে 12,100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কত হারে বাড়বে? তাহলে ছিল 10,000, 10% বাহু বাড়ার জন্য ক্ষেত্রফল কত হয়েছে? 12,100। তাহলে ক্ষেত্রফল কত বেড়েছে? তাহলে ক্ষেত্রফল বাড়বে কত? তাহলে 12,100 মাইনাস 10,000, তাহলে কত? 2,100 বর্গ একক। তাহলে ছিল এত 10,000, তা থেকে এত হলো, তাহলে শতকরা কত? তাহলে শতকরা বাড়বে কত? তাহলে শতকরা বাড়বে, তার সূত্র কি? যতটুকু বাড়বে সেইটা বাই মূল ক্ষেত্রফল। তাহলে মূল ক্ষেত্রফল হচ্ছে 10,000 ইন্টু 100। ক্লিয়ার? তাহলে বাড়তি ক্ষেত্রফল বাই মূল ক্ষেত্রফল গুণিত 100, তাহলে দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য, তাহলে কত হচ্ছে? 21%। এটাকে যদি আমি শর্ট প্রসেসে করি, তাহলে শর্ট ট্রিকটা হলো এখানে লিখছি। শর্ট ট্রিকটা হলো কি? 2a প্লাস a স্কোয়ার বাই 100%। ক্লিয়ার? শর্ট ট্রিকটা হলো 2a প্লাস a স্কোয়ার বাই 100%। যেহেতু বর্গক্ষেত্রে প্রতিটা বাহুর দৈর্ঘ্য একই, তাহলে এ মানে কত? এখানে 10%, তাহলে 2 গুণিত 10, তাহলে এর স্কোয়ার মানে 10 গুণিত 10, স্কোয়ার মানে দুবার গুণ, বাই 100। 2a প্লাস a স্কোয়ার বাই 100, এ স্কোয়ার মানে 10 গুণিত 10 মানে 100ই, তাহলে 100 কাটা যাবে, তাহলে কত পড়ে থাকছে? 10 দুগুণে 20, আর কাটাকুটি হয়ে কত পড়েছে? 1। তাহলে 20 প্লাস 1 মানে 21%। ক্লিয়ার? 20 প্লাস 1 মানে 21%। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে? 92 অঙ্কে 4, 6 ও x পরস্পর সমানুপাতি হলে x এর মান কত? আমরা জানি পরস্পর সমানুপাতি যে সূত্র, সে সূত্র হলো, যদি তিনটি সংখ্যা থাকে তাহলে সূত্রটি হলো প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়। ক্লিয়ার? প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়, পরস্পর সমানুপাতি। তিনটি সংখ্যা নিয়ে যদি পরস্পর সমানুপাতি হয়, তাহলে সূত্রটি হলো প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়। তাহলে যদি সংখ্যাটা বসায়, তাহলে প্রথম মানে 4, তৃতীয় মানে 6, দ্বিতীয় মানে 6 বা তৃতীয় মানে x। যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে 4 সাথে x গুণ করলে 4x আর 6 × 36, তাহলে x সমান কত? 36/4, মানে 4 নাম 36, x এর মান কত? 9। তাহলে 4, 6 ও x পরস্পর সমানুপাতিক হলে x এর মান কত হবে? 9। ফর্মুলাটা কি? প্রথম সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা বা তৃতীয় সংখ্যা। পরপর তিনটে সংখ্যা যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু আমি যে কোনো সংখ্যা কিন্তু পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে পরস্পর সমানুপাতিক সূত্র হলো এটা, প্রথম সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা বাই তৃতীয় সংখ্যা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী বলেছে? নেক্সট অঙ্কে 93, 6টি বলের গড় ওজন 6 কেজি, 7টি বলের গড় ওজন 7 কেজি করতে হলে সপ্তম বলটির ওজন কত হবে? তাহলে টোটাল বল 7টি বলের ওজন 7 কেজি, গড় ওজন 7 কেজি করতে হলে, তাহলে 7টি বলের মোট ওজন কত? 7টি বলের মোট ওজন আমরা জানি কি? গড়ের সাথে যদি পদ সংখ্যা গুণ করে দিই, তাহলে 7 গুণিত 7 মানে 7 7 49। 6টি বলের মোট ওজন কত? তাহলে 6টি বলের গড় ওজন 6, তাহলে 6টি বলে 6 করে গড়ে 6 করে, তাহলে মোট কত? 6 গুণিত 6 মানে 36। গড়ের সাথে যদি আমি পদ সংখ্যা, মানে এখানে পদ সংখ্যাটা কত? 6 গুণ করি, তাহলে কিন্তু মোট পেয়ে যাব, তাহলে 6 × 36। তাহলে 7টা বল নিয়ে হয় কত? 49 কেজি, আর 6টা বল নিয়ে হয় 36 কেজি। তাহলে সপ্তমতম বলটির ওজন কত? তাহলে সপ্তম বলটির ওজন কত? 49 মাইনাস 36 মানে কত? 13 কেজি। ক্লিয়ার? 49 মাইনাস 36 মানে 13 কেজি। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4.1 গুণ, প্রস্থের 4.1 গুণ। যদি ক্ষেত্রটির ক্ষেত্রফল 200 বর্গমিটার হয়, তবে দৈর্ঘ্যের পরিমাণ কত? ক্লিয়ার? দৈর্ঘ্যের পরিমাণটা কত? তাহলে প্রস্থটা যার সাপেক্ষে বলে তাকে ধরবো, মানে দৈর্ঘ্যটা প্রস্থে বলেছে, তাহলে প্রস্থ যদি আমার x হয় x মিটার, তাহলে দৈর্ঘ্য কত?
প্রস্থে যত তার 4/1/2 গুণ, তার মানে এক্স গুণিত 4/1/2 গুণ, তাহলে গুণ করলাম, তাহলে সমান এক্স গুণিত 4 × 2 = 8 আর 1 9, 9/2 সমান 9x/2 মিটার। এরপর কি বলেছে, তাহলে আমার ধরে নেওয়া প্রস্থ থেকে দৈর্ঘ্যটা যেটা বেরোলো সেই সাপেক্ষে আমিও ক্ষেত্রফল বার করব, আর ওরাও কিন্তু ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে আমার ক্ষেত্রফলের সাথে ওদের ক্ষেত্রফল কী করব, সমান। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এক্স, দৈর্ঘ্য হচ্ছে 9x/2, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্রস্থ হচ্ছে ইন্টু এক্স, ক্লিয়ার, তাহলে বর্গ মিটার। আর ওরা কত বলে দিয়েছে ক্ষেত্রফল 200, তাহলে 9x/2 গুণিত এক্স সমানই হচ্ছে 200, তাহলে ক্যালকুলেশন করব, তাহলে x² তাহলে 9x²/2 সমানই 200, তাহলে x² সমান কত হবে 200 গুণিত 2/9, এই দুইটো এধার ভাগে আছে, অন্য সাইডে গেলে সমান, ওই সাইডে গেলে গুণে হয়ে যাবে, ওই ধারের সংখ্যার সাথে আড়াআড়ি গুণ হয়, আর 9টা ভাগে চলে এলো, তাহলে এক্সের মান কত, স্কোয়ার তুলে দিলে এটার সংখ্যাটা কী হয়ে যায়, বর্গ, মানে বর্গমূল, এই রুট তুলে দিলে ওই ধারের সংখ্যাটা কী যায়, রুট হয়ে যায়, বর্গ হয়ে যায়, রুট হয়ে যায়, তাহলে 9। এবার আমরা জানি রুটের ভিতরে যে জোড়া জোড়া থাকলে কি হয়, একটা করে সংখ্যা বেরিয়ে আসে, তাহলে 200 গুণিত 2 মানে 400/9, তাহলে 400-র বর্গমূল কত 20, আর 9-এর বর্গমূল কত 3, তাহলে 20/3, তাহলে 20/3 মানে কি এক্সটা কি প্রস্থ, আমার কি বলেছে প্রশ্নে দৈর্ঘ্যের পরিমাণ কত, তাহলে দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্য হচ্ছে 9x/2, তাহলে অতএব দৈর্ঘ্য কত 9x/2, 9/2 গুণিত এক্সের জায়গায় কত 20/3, তাহলে 10 2 × 20, 3 দীর্ঘা 9 মানে 3 × 30 মিটার, ক্লিয়ার, 3 × 30 মিটার, 3 × 30 মিটার, তাহলে দৈর্ঘ্যের পরিমাণটা হলো 30 মিটার, ক্লিয়ার। নেক্সট অঙ্ক কি বলেছে, 95-এর অঙ্কে কোনো মূলধন 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হয়, 7 বছরে তার সুদ আর আসল মিলে হয় 7,100 টাকা, 4 বছরে সুদে আসলে হয় 6,200 টাকা, তাহলে মূলধন ও সুদের হারটা কত, তাহলে 7 বছরে হচ্ছে সুদে আসলে হচ্ছে 7,100 টাকা, 4 বছরে সুদে আসলে হচ্ছে 6,200 টাকা, তার মানে কি এই 4 বছর থেকে 7 বছর যে সময় লাগে 3 বছর, সেই 3 বছরে কি সুদেই পেয়েছে, শুধুমাত্র সুদেই পেয়েছে তো, তাহলে সেই 3 বছরে তাহলে সুদ কত হবে, 3 বছরে সুদ কত হবে, এই যে 7 বছরে সুদে আসলে হয়েছে তা থেকে 4 বছরে সুদে আসলটা বাদ দিলে কিন্তু 3 বছরে কিন্তু আমি সুদটা পেয়ে যাব, এটা কিন্তু সুদে আসলে, এটাও কিন্তু সুদে আসলে, এই সুদে আসলের থেকে এই সুদে আসলে যদি বাদ দিই 4 বছরের, কারণ 4 বছরে হয়েছে আমার 6,200, সেখান থেকে আমার 7 বছর মানে 3 বছর যে লেগেছে, সেই 3 বছরে শুধুমাত্র তাকে সুদে দিয়েছে, তাহলে সেই সুদটা কত, সেই সুদটা হলো এটা থেকে এটা বিয়োগ, তাহলে 7,100 মাইনাস 6,200, তাহলে কত হবে 900 টাকা, ক্লিয়ার, কত 900 টাকা, তাহলে 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে 300 টাকা, তাহলে 4 বছরের সুদ কত হবে 1,200 টাকা, তাহলে 1 বছরের সুদ 300 টাকা, 4 বছরের সুদ 1,200 টাকা, 4 বছরে আবার আমার সুদে আসলে কত হচ্ছে, তাহলে 4 বছর যদি সুদ 1,200 টাকা পাই, আর 4 বছরের সুদে 1,200 টাকা হয়ে যদি আমার সুদে আসলে 6,200 টাকা হয়, তাহলে আসল কত, তাহলে আসলটা কত, আসলটা হলো 6,200 মাইনাস 1,200, তার মানে কত 5,000 টাকা, 4 বছরে তার হচ্ছে টোটাল কত 6,200 টাকা, আর সে সুদ পাচ্ছে কত 1,200 টাকা, তাহলে 4 যে 6,200 থেকে যদি 1,200 বাদ দিই, তাহলে 5,000 টাকা তার আসল, তাহলে নিশ্চয়ই তার আসলটা কত 5,000 টাকা, তাহলে আমার আসল কত সেটা আমি পেয়ে গেলাম, কত 5,000 টাকা। এরপরে বলেছে সুদের হারটা কত, তাহলে আমরা জানি আই সমান PTR/100, আমাকে সুদের হার মানে আর বার করবো, তাহলে আই সুদ 4 বছরের সুদ 1,200, যে কোনো একটা সময়টা ধরে নিলাম, ওই 4 বছরের সাপেক্ষে বা 7 বছরের সাপেক্ষে, আমি 4 বছরের সাপেক্ষে ধরলাম, তাহলে 4 বছরের সাপেক্ষে আমার সুদটা হচ্ছে কত 1,200 টাকা, সুদটা 1,200 টাকা,
আসল কত 5,000 টাকা, তাহলে বি এর জায়গায় 5 বসালাম, সময়টা কত 4 বছরে, সুদের হার বার করবো আর বাই 100, কাটাকুটি করি, 2 শূন্য 2 শূন্য, নিচে কিছু নয় মানে 1 আছে, তাহলে কী পড়ে থাকছে এই সাইডে 50 গুণিত 4 গুণিত আর সমানে কত 1200 টাকা। তাহলে আর এর মান কত 1200 বাই 50 গুণিত 4, তাহলে 4 একটা শূন্য একটা শূন্য, 4 দিয়ে যদি করি তাহলে কত হচ্ছে 30, 5 দিয়ে যদি করি তাহলে কত 6, 5 ছক 30, তাহলে কত 6%। ক্লিয়ার। নেক্সট অঙ্ক কি বলেছে, একটি দেওয়াল ঘড়িতে 5টা ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 9টা ঘন্টা বাজতে কত সময় লাগবে। খুব সহজ অঙ্ক, আগেও একটা অঙ্ক করলাম আমরা। তাহলে 5টা ঘন্টা বাজতে, তার মানে কি 5টা ঘন্টার মাঝে বিরতি কবার 4বার, সেই 4বার বিরতির যে সময়টা সেই সময়টা হলো 3 সেকেন্ড, তার মানে 5টা যে ঘন্টা সেটাতে বিরতি 4বার, তাহলে 4বার বিরতিতে সময় লাগে কত 3 সেকেন্ড। তাহলে একবার বিরতিতে সময় লাগবে কত 3/4 সেকেন্ড। তাহলে 9টা ঘন্টা বাজতে কত সময় লাগবে, তাহলে 9টা ঘন্টা বাজার মধ্যে বিরতি কত 8বার, তাহলে 8বার বিরতিতে সময় লাগে কত 3/4 গুণিত 8, তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6 সেকেন্ড। এই হচ্ছে অঙ্ক। ক্লিয়ার। নেক্সট অঙ্ক কি বলেছে, এ ও বি একটি কাজ 36 দিনে করতে পারে, এ যদি শেষ 10 দিনে কাজটি একা করে, তাহলে কাজটি 40 দিনে শেষ হয়, বি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে। ক্লিয়ার। তার মানে কি এ শেষ 10 দিনে কাজটি একা করেছে। ক্লিয়ার। তার মানে তাহলে কাজটি পুরোপুরি অবধি তারা দুজনে একসাথে করেনি, মানে কাজটি শেষ করার আগে অবধি 10 দিন আগে অবধি তারা একসাথে করেছে। ক্লিয়ার। যার জন্যে 10 দিন একা এ করেছে এবং টোটাল তখন কাজটা করতে তার সময় লেগে গেছে 40 দিন। তার মানে তারা কাজটি কত দিন অবধি করেছে 30 দিন অবধি একসাথে করেছে। কিন্তু তারা একসাথে কাজটি যদি করে তাহলে প্রথম থেকে শুরু করে তাহলে তাদের সময় লাগবে কিন্তু আবার কত 36 দিন। তাহলে আমি লিখছি যে তার মানে সমগ্র কাজ সমান আমরা কী জানি, আমরা সমগ্র কাজ সমান 1 অংশ। ক্লিয়ার। তার মানে 36 দিনে করে 1 অংশ, এ প্লাস বি লিখে দিচ্ছি তাহলে ভালো বুঝতে পারবে। এ প্লাস বি 36 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করে কত 1-এর 36 অংশ। তারা একসাথে কতদিন কাজ করছে, কতদিন 30 দিন, কিন্তু 40 মাইনাস 10, 10 দিন সে একা করছে, তাহলে কাজটি 10 দিনে 40 দিনে শেষ হয়। তার মানে কি সে 10 দিন যখন একা করছে তারপরে যে সময় লাগে টোটাল সেটা হলো 40 দিন, তার মানে 30 দিন অবধি তারা একসাথে করেছে। তাহলে 30 দিনে তারা কাজ করেছে কত 30/36 অংশ, 36 দিনে 1 অংশ সমগ্র অংশ, 1 দিনে কত আর 30 দিনে কত, তাহলে যদি কাটাকুটি করি তাহলে কত হবে 6 দিয়ে করলে 5, এইটা হচ্ছে 6, তার মানে 5/6 অংশ। ক্লিয়ার। 5/6 অংশ মানে কি 6 ভাগের মধ্যে 5 ভাগ করেছে। ক্লিয়ার। দুজনা একসাথে 30 দিন দক্ষ, তার মানে 6 ভাগের মধ্যে যদি 5 ভাগ তারা করে তাহলে 1 ভাগ পড়ে থাকে 1/6 অংশ, তাহলে বাকি কাজ মানে কত 1/6, 6 ভাগের মধ্যে 5 ভাগ যদি তারা 30 দিনে একসাথে করে তাহলে 1/6 অংশটা 6 ভাগের মধ্যে 5 ভাগ, তার মানে 1 ভাগ পড়ে 1/6 অংশটা সে কি কে করছে এ করছে, তাহলে 1/6 অংশ কাজ, এত অংশ কাজটা এ 10 দিনে করে, তাহলে 1 অংশ করে কত দিনে 10 গুণিত 6 দিনে, মানে 6×10 60 দিনে। আবার 1 অংশ মানে সমগ্র অংশ, তাহলে এর একা কাজটি করতে কত সময় লাগে 60 দিন। ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি এর একা কাজটি পেয়ে গেলাম। তাহলে বলেছে প্রশ্নে আমার বি একা কাজটি কত দিনে শেষ করবে। তাহলে তার আগে এখানে আমি তোমাদেরকে শর্ট ট্রিকটা বুঝিয়ে দিই আগে। যদি এ প্লাস বি কোনো একটা কাজ একসাথে এক্স দিনে করে এবং এ একা ওয়াই দিনে একা করে, ওয়াই দিনে একা কাজটি করে, মানে একসাথে করলে তাদের এক্স দিন সময় লাগে, আর যদি এ একা করে তাহলে এর লাগে ওয়াই দিন। তাহলে বি এর একা কত দিন লাগবে, তার যে ফর্মুলাটা সেটা হলো কি এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার। এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে ঠিক একই রকম
এ আর বি মিলে কত দিনে করছে, এ আর বি মিলে কত দিনে করছে, কত দিনে করছে 36 দিনে। আর এ একা কত দিনে করছে আমার 60 দিনে। তাহলে বি একা কত দিনে করবে, তাহলে সর্বশেষটা কী বললাম 60 গুণিত 36 বাই 60 মাইনাস 36, যেটা বড় তার থেকে বিয়োগ করবো। ক্লিয়ার? এটা হলো এই যে 36টা, এটা কি, এটা হলো এ প্লাস বি, আর এই 60টা এটা হলো এ। তাহলে বি এর কত, সেই বি এর ফর্মুলা বার করার নিয়মটা হলো দুটো গুণ বাই নিচে বিয়োগ। তাহলে কত হবে 60 গুণিত 36 বাই 36, 60 থেকে 36 গেলে কত হয় 24। আর যদি কাটাকুটি করি তাহলে 12 দিয়ে 3 12 36, 12 দুগুণে 24, 2 দিয়ে 30 দুগুণে 60, তাহলে 3 30-এ 90 দিন। তাহলে বিয়ের একা কাজটি কতদিন সময় লাগবে, 90 দিন। বিয়ের একা কাজটি করতে কত সময় লাগবে, 90 দিন। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে 98-এর অঙ্কে, একটি ট্রেন 7 সেকেন্ড একটি পোল 7 সেকেন্ডের পোলকে আর 25 সেকেন্ডে স্থির থাকা এক ট্রেনকে অতিক্রম করে, যার দৈর্ঘ্য হলো 378 মিটার। তাহলে ট্রেনটির গতিবেগ কত? আমরা জানি গতিবেগের একটাই সূত্র, সেটা হলো গতিবেগ সমান কি আমরা জানি, দূরত্ব সময়ের, কিন্তু যে অঙ্ক করবো তার ক্ষেত্রে একটাই সূত্র, গতিবেগ সমান দূরত্ব বাই সময়। এই ফর্মুলা দিয়ে কিন্তু সমস্ত অঙ্ক করব। তাহলে ট্রেনটির গতিবেগ কত, তার আগে আমি বলে দিই, কোনো পোলকে অতিক্রম করা মানে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, আর কোনো ট্রেন বা সেতু বা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ওই সময়ে সে কত দূরত্ব অতিক্রম করবে, প্ল্যাটফর্ম বা সেতু বা ব্রিজের দৈর্ঘ্য প্লাস বা ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই ট্রেনটার দৈর্ঘ্য। ক্লিয়ার? তখন দৈর্ঘ্যগুলো দুটো যোগ হয়ে যাবে। কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি, প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য প্লাস ট্রেনটির দৈর্ঘ্য। কোনো সেতুকে অতিক্রম করা মানে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে এখানে ট্রেনটির গতিবেগ কত, ট্রেনটির গতিবেগ আমি ধরে নিই এক্স। ক্লিয়ার? ট্রেনটির গতিবেগ আমি ধরে নিলাম এক্স কিমি পার ঘন্টা বা এক্স মিটার পার সেকেন্ড, যা লিখবে এক্স আমি প্রথমে যেহেতু কিমি পার ঘন্টাতে বার করতে বলেছে, তাহলে আমি এটাকে আমি ধরে নিচ্ছি মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে আমি ধরলাম। তাহলে ট্রেনটির গতিবেগ হলো এক্স মিটার পার সেকেন্ড, সেকেন্ড এক্স মিটার। তাহলে গতিবেগ সমান কী হবে, দূরত্ব বাই সময়। ক্লিয়ার? দূরত্ব বাই সময়। তাহলে এটাকে আমি এভাবে লিখবো না, এটাকে আমি ধরে নিলাম গতিবেগ সমান এক্স মিটার পার সেকেন্ড ট্রেনটি। তাহলে আমার এখানে কি বলেছে, একটা ট্রেন 7 সেকেন্ড একটা পোলকে অতিক্রম করা করে। তাহলে পোলকে অতিক্রম করা মানে কি, সে তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করা। তার মানে এই ধারে কী লিখবো, এই ধারে লিখবো দূরত্ব, এখানে লিখবো সময়, নিয়ে লিখবো ট্রেনটি একটা কি করে। ঠিক আছে? তাহলে আমি ধরে নিয়েছি এটা। এখন আমি যে ট্রেনটিতে অতিক্রম করছে সেই ট্রেনটির দৈর্ঘ্য হলো এক্স মিটার, ওয়াই মিটার। ক্লিয়ার? তাহলে সে ওয়াই মিটারে 7 সেকেন্ড সময় লাগে, কারণ সে একটা পোলকে অতিক্রম করছে। তাহলে কোনো একটা পোলকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে 7 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আর কি একটা 25 সেকেন্ডে সে একটা ট্রেনকে অতিক্রম করছে, সেই ট্রেনটার দৈর্ঘ্য হলো 378 মিটার। তাহলে 25 সেকেন্ডে সে কত মিটার অতিক্রম করবে, তাহলে ওই ট্রেনটির দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য, তার মানে ওয়াই প্লাস 378। এরপরে কি করব, আমি এইগুলোকে আমি ভগ্নাংশের আকারে লিখে সমান লিখব। মানে কীরকম, ওয়াই বাই অনুপাতের আকারে লিখতে পারি, এটা অনুপাত এত, এটা অনুপাত। তাহলে ওয়াই প্লাস 378 সমানে 7/25। অনুপাতের আকারেও লিখতে পারি, ওয়াই অনুপাত এটো অনুপাত এটো, এটির অনুপাত এটো, সমান অনুপাত দিও, বা এটো বাই এটো সমান এটো বাই এটো, এভাবে লিখতে পারি। এবারে আমি গুণ করব, তাহলে 25y সমান 7y প্লাস এই দুটো গুণ করব আমি, তাহলে সমান 7 গুণিত 378। তাহলে 25y থেকে 7y যদি বাদ দিই তাহলে কত হবে 18y। তাহলে 18y সমান 7 ইন্টু 378। তাহলে y সমান কত, 7 ইন্টু 378/18। যদি আমি এর গুণ কাটাকুটি করি তাহলে 18 দুগুণে 36, 1 18, 18 একে 18। তাহলে 7 ইন্টু 21 মানে কত, 7 একে 7, 7 দুগুণে 14, 147 কি মিটার। আমি কি বললাম, ট্রেনটির দৈর্ঘ্য ধরে নিয়েছি ওয়াই মিটার। তাহলে ওয়াই মিটারে সে দূরত্ব কত সময় যাচ্ছে, 7 সেকেন্ডে, কারণ 7 সেকেন্ডে সেটা পোলকে অতিক্রম করছে, পোলকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। আর 25 সেকেন্ডে সে কত, 378 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেনকে অতিক্রম করছে, তাই তো, একটা ট্রেনকে অতিক্রম করছে, স্থির থাকা একটা ট্রেনকে অতিক্রম করছে। তাহলে স্থির থাকা ট্রেনকে অতিক্রম করা মানে কি, ওই যে ট্রেনটা রানিং সেই ট্রেনটার দৈর্ঘ্য প্লাস
স্থির থাকা ট্রেনটির দৈর্ঘ্য সেটা লিখলাম। তাহলে সেটাকে অনুপাতের আকারে, তাহলে অনুপাতে না লিখেও আমি এভাবে লিখছি এটো বাই এটো সমান এটো বাই এটা। সেখান থেকে আমি ওয়াইয়ের মান পেয়ে গেলাম। ওয়াই মানে কি, আমার রানিং ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে আমার বলেছে ট্রেনটির গতিবেগ কত। তাহলে গতিবেগ, ট্রেনটির গতিবেগ সূত্র কী, তাহলে গতিবেগ, ট্রেনটির গতিবেগ এক্স সমান কত হবে, ওই এক্সটা বাদ দাও। তাহলে গতিবেগ সমান কি, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব মানে কি, ট্রেনের নিজের দৈর্ঘ্য বাই সময়। সময় মানে কি, ওই সময় 7 সেকেন্ড। তাহলে 7, তাহলে কত হচ্ছে, সেটা কিসে আছে, মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড থেকে যখনই আমার কিসে বলেছে, মিটার পার সেকেন্ড থেকে কিসে বলেছে, এখানে উত্তর দেওয়া আছে, কিসে উত্তর দেওয়া আছে, আমার দেওয়া আছে কিমি পার ঘন্টা। তাহলে মিটার পার সেকেন্ড থেকে যখন কিলোমিটার পার ঘন্টায় করবো, তখন কী করবো, 18/5 দিয়ে আমি গুণ করবো। ক্লিয়ার? 18/5। তাহলে এই দুটো কাটাকুটি আমি করি, তাহলে কত হচ্ছে 21। তাহলে 21 ইন্টু 18/5। তাহলে এবার এটাকে আমি ক্যালকুলেশন করব। তাহলে যদি ক্যালকুলেশন করি, 8 একে 8 দুগুণে 16, 1 একে 1, 2 একে 2, তাহলে 8, 7, 3, 378। 378/5 যদি আমি এটাকে করি, তাহলে 5 7 35, 2 28, 5 5 25, 3 5 30, মানে 75.6, 75.6 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? তাহলে অঙ্ক কিছুই নেই। প্রথম আমি কি করে নিলাম, বলেছে 7 সেকেন্ডের পোলকে, তার মানে সে ট্রেনটি যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাই অতিক্রম করছে 7 সেকেন্ডে। পোলকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। আর 25 সেকেন্ডে 378 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে অতিক্রম করছে। তার মানে 25 সেকেন্ডে সে কত দূরত্ব যাবে, এই স্থির থাকা ট্রেনের দৈর্ঘ্য প্লাস রানিং ট্রেনটির দৈর্ঘ্য, সেই জন্য দূরত্ব বাই সময় লিখলাম। তাহলে ওয়াই মিটার 7 সেকেন্ডে, আর ওয়াই প্লাস 378 মিটার 25 সেকেন্ডে। তাহলে এটা বাই এটা, এটা বাই এটা, সেখান থেকে আমি ওয়াই পেয়ে গেলাম। ওয়াই মানে ট্রেনটির দৈর্ঘ্য, রানিং ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে রানিং ট্রেনটির গতিবেগ কত, তাহলে গতিবেগ সমান দূরত্ব বাই সময়। দূরত্ব মানে নিজের দৈর্ঘ্য বাই সময় 7 সেকেন্ড। সেটাকে কিসে বলেছে, আবার মিটার পার সেকেন্ড যেহেতু ছিল, আমাকে বলেছে কত, কিমি পার ঘন্টায়। সেজন্য 18/5 দিয়ে গুণ, সেখানে কত হলো, 75.6 কিমি পার ঘন্টা। এটাই হলো উত্তর। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী বলেছে, একটি সংখ্যাকে প্রথমে 10% কমানোর পর প্রাপ্ত সংখ্যাকে আবার 10% বাড়ানো হলো। কোনো একটা সংখ্যাকে যদি, এটা শর্ট ট্রিকটা লিখে নিই, শর্ট ট্রিক। প্রথমে যদি a% বাড়ানো হয়, পরে যদি a% কমানো হয়, তবে টোটাল কত বাড়বে বা কমবে, কত কমবে। যদি একই পরিমাণ প্রথমে বাড়ায় তারপরে একই পরিমাণ কমায়, তাহলে টোটাল কমবে কত, তার যে ফর্মুলা সেটা হলো a²/100%। ক্লিয়ার? প্রথমে যে কোনো জিনিস, প্রথমে কোনো একটা জিনিসকে আমি a% বাড়াচ্ছি, পরে আমি a% কমাচ্ছি, তাহলে টোটাল যেটা কমবে সেটা হলো a²/100%। ক্লিয়ার? তাহলে সেই অনুপাতে যদি আমি অঙ্কটাকে এখানে করি, যে প্রথমে তাহলে সংখ্যাটি কত কমছে, তাহলে সেটা কত হবে, 100, মানে এখানে এর যে কথায় 10, তাহলে 10²/100, মানে 10 10 100/100, মানে 1% কমবে। ক্লিয়ার? 1% কমবে। এই 1% কমটাই কত, কমে কত বলছে, যে সংখ্যাটি এভাবে যে সংখ্যাটি পাওয়া গেল তার মূল সংখ্যাটি থেকে 50 কম, মানে এই 1% সমান এই 1% কমটাই হলো 50। তাহলে 1% যদি 50 হয়, তাহলে 100% মানে কত, যে কোনো সংখ্যা সমানই 100% হয়, আমরা জানি। পার্সেন্টেজের আকারে লিখলে যে কোনো সংখ্যা তার 100% মানে ওই সংখ্যাটাই। ক্লিয়ার? 1% মানে 1% কম মানে 50, তাহলে 100% মানে কত, 100% মানে, তাহলে 50 ইন্টু 100, মূল সংখ্যা যে কোনো সংখ্যা সমগ্র জিনিস মানে 100%, তাহলে 50 ইন্টু 100 মানে 5000। এটাই হলো অঙ্ক। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কী বলেছে, 3টি সংখ্যার অনুপাত ভগ্নাংশের আকারে দেওয়া আছে। অনুপাতগুলো, সবচেয়ে বড় সবচেয়ে ছোট সংখ্যাটির বিয়োগফল 36 হলে সংখ্যাগুলি কত। ক্লিয়ার? তাহলে কিছুই নেই, ওই সংখ্যাগুলো 3টি সংখ্যা ভগ্নাংশের আকারে দেওয়া আছে। 100 অঙ্কটা 1/2, 2/3 অনুপাত 3/4। তাহলে আমরা জানি কোনো ভগ্নাংশের আকারে যখন অনুপাত থাকবে, তখন আমরা কী করব, ভগ্নাংশের যে হরগুলো সেইগুলোকে লসাগু করে প্রতিটা ভগ্নাংশের যে পদ, মানে অনুপাতের পদ, তাদেরকে গুণ করব। তাহলে সবসময় অনুপাতকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করব। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে গেলে কী করতে হয়, ভগ্নাংশের যে হরগুলো আছে সেগুলো লসাগু করব, সেই লসাগু দিয়ে প্রতিটা ভগ্নাংশকে গুণ করব। তাহলে 2, 3 আর 4 যদি লসাগু করি, 2, 3 আর 4, 2, 1, 3, 2, তার মানে 2 2 গুণে 4, 3 4 12। সেই 12টা দিয়ে প্রতিটা ভগ্নাংশ আমি গুণ করব।
1/3/4 গুণিত 12। কী করলাম, এটা ভগ্নাংশের অনুপাত দেওয়া আছে, পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে। তার জন্য কী করতে হবে, ভগ্নাংশে যে হরগুলো সেগুলো লসাগু করলাম, সেই লসাগু দিয়ে প্রতিটা ভগ্নাংশকে গুণ। তাহলে 1/2 গুণিত 12 অনুপাত 2/3 গুণিত 12 অনুপাত 3/4 গুণিত 12। তাহলে যদি কাটাকুটি করি এবারে, তাহলে 6, 4, 3, 6 2 12, 3 4 12, 3 3 4 12, তাহলে 6 অনুপাত 4 2 8 অনুপাত 3 দীর্ঘা 9। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতে আমি কিন্তু পেয়ে গেলাম। এরপরে কি বলছে, সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যাটির বিয়োগফল যদি 36 হয়, তার মানে সবচেয়ে বড়, যদি আমি অনুপাতের পদগুলো দিয়ে দেখি তাহলে এটা হচ্ছে ছোট পদ, এটা হলো বড় পদ। তাহলে যদি আমি সংখ্যাগুলো ধরে নিই, যে প্রথম সংখ্যাটি হলো, ধরি এটা তো অনুপাত, তাহলে এদের সাথে একটা চলরাশি গুণ করে আমি অনুপাতটাকে আমি তুলে দিচ্ছি, এবং ধরি প্রথম সংখ্যা হচ্ছে 6x, আমরা জানি চলরাশি গুণ করে অনুপাত তুলি। দ্বিতীয় সংখ্যা 8x, আর তৃতীয় সংখ্যা 9x। কি বলেছে, সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট সংখ্যার বিয়োগফল, তার মানে 9x - 6x সমানই 36। সবচেয়ে বড় ছোট সংখ্যার বিয়োগফল হচ্ছে 36। তাহলে 9x - 6x সমান 36। তাহলে 3x, 9x থেকে 6x মানে 3x সমান 36। x মান কত, 36/3, 3 12 36, x এর মান পেয়ে গেলাম। তাহলে প্রথম সংখ্যাটি কত, প্রথম সংখ্যাটি 6 গুণিত 12 মানে 72। দ্বিতীয় সংখ্যাটি 9 গুণিত 12, তাহলে 9 12 108। আর তৃতীয় সংখ্যাটি আর দ্বিতীয় সংখ্যাটি 8 গুণিত 12 মানে 8 12 96। ক্লিয়ার? বাস, এটাই বার করতে বলেছে। তাহলে বলেছে সংখ্যাগুলি কত কত, তাহলে সংখ্যাগুলি কত কত, 72, 96 আর আমার কত 108। ক্লিয়ার? তাহলে এই যে প্রশ্নে আমার পিএসসি ক্লাস 3 পরীক্ষা যতগুলো আমার প্রশ্ন ছিল আগের ক্লাস আর এই ক্লাসে, সবগুলো কিন্তু আমার হয়ে গেল। এরপরে যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার। ধন্যবাদ।